I am going to start my class. ফার্স্ট স্ট্রাকচার, আমাদের যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমরা গতকাল শিখেছিলাম, আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রথম স্ট্রাকচার নিয়ে একটু কথা বলবো। স্ট্রাকচারটি কেমন দেখেন, এখানে আমি মার্ক করে দিয়েছি। স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। বিষয়টা একটু ভালো করে দেখবেন মনোযোগ দিয়ে। প্রথমে একটি সাবজেক্ট আনতে হবে। সাবজেক্টের অর্থ হলো কর্তা। সাবজেক্ট মানে হচ্ছে কর্তা। আচ্ছা, এই সাবজেক্টের পর কি আসবে? সাবজেক্টের পর সবসময় একটি ভার্ব থাকে। ধন্যবাদ। হ্যাঁ, এখানে সাবজেক্টের পরে একটি ভার্ব থাকে। আচ্ছা, এটা একটু মনে রাখবেন যে সাবজেক্টের পরে কি থাকে, আমার ভার্ব থাকে। আচ্ছা, এইবার ভার্বের পর আমার একটি অবজেক্ট থাকে, বা এই অবজেক্টের জায়গায় এটাকে আমরা এক্সটেনশন বলতে পারি। আমরা এক্সটেনশন বলবো, কেন বলবো জানেন? সাবজেক্ট ভার্ব অবজেক্ট না বলে এক্সটেনশন এই জন্য বলবো যে অবজেক্টের জায়গায় তিনটা জিনিস থাকে। একটি হচ্ছে, এই জায়গায় একটু দেখি যে অবজেক্টের জায়গায় এই যে এক্সটেনশন আমরা কেন বলবো, এই জায়গাটুকু একটু ভালো করে খেয়াল করেন। সাবজেক্ট না বলে আমরা বলবো সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট না বলে এই জায়গাটা আমরা এক্সটেনশন বলছি। এক্সটেনশনের বাংলা অর্থ হচ্ছে অতিরিক্ত অংশ, বর্ধিত অংশ। তো এক্সটেনশনের জায়গায় কি কি থাকে? কখনো অবজেক্ট থাকতে পারে, কখনো কমপ্লিমেন্ট থাকতে পারে, আবার কখনো অ্যাডভার্বিয়ালস থাকতে পারে। কি থাকতে পারে? এক্সটেনশনের জায়গায় অবজেক্ট থাকতে পারে, অথবা কমপ্লিমেন্ট থাকতে পারে। কমপ্লিমেন্ট শব্দের অর্থ হচ্ছে সম্পূরক। অথবা অ্যাডভার্বিয়ালস থাকতে পারে। অ্যাডভার্বিয়ালস এর অর্থ হচ্ছে একটা বাক্যকে কিভাবে বড় করা যায়। একটা বাক্যকে কিভাবে বড় করা যায়, এখানে আমি আপনাদেরকে সামান্য একটু লিখে দেখাবো। একটু খেয়াল করবেন। এখানে আমি লিখলাম, যেমন হি, এইচ ই, হি গেভ, জি এ ভি ই, হি গেভ মি, হি গেভ মি, হি গেভ মি, সে আমাকে দিয়েছিল আ রোজ, আর ও এস ই। দেখেন, এইটা আমি কিন্তু বড় করব, হি গেভ মি আ রোজ, সে আমাকে একটা গোলাপ ফুল দিয়েছিল। এই জায়গাটা আপনারা খুব ভালো করে যে অ্যাডভার্বিয়ালস ব্যবহার করে আমরা কিভাবে বাক্য বড় করতে পারি। এখানে আমি কি লিখলাম? হি গেভ মি আ রোজ, সে আমাকে একটা গোলাপ ফুল দিয়েছিল। আচ্ছা, এইখানে আমি যদি বলি গোলাপ ফুল দিয়েছিল কবে, তাহলে গতকাল। তাহলে কি বলবেন? হি গেভ মি আ রোজ ইয়েস্টারডে, ওয়াই ই এস ই ই আর টি এ ওয়াই। দেখেন, আমি একটুখানি বড় করে দিলাম। হি গেভ মি আ রোজ ইয়েস্টারডে, সে গতকাল আমাকে একটা গোলাপ ফুল দিয়েছিল। আচ্ছা, যদি বলি কোথায় দিয়েছিল, তো বলতে পারি যে পার্কে দিয়েছিল। মনে করেন একটা ছেলে বা একটা মেয়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কে দিয়েছে। তো আমি বললাম যে হি গেভ মি আ রোজ, সে সে আমাকে একটা গোলাপ ফুল দিয়েছিল। আচ্ছা, গোলাপ ফুল কখন দিয়েছিল? গতকাল দিয়েছিল। কোথায় দিয়েছিল? এট দা পার্ক, টি এট দা পার্ক, পি এ আর কে। দেখেন, আমার বাক্য ছিল কি? হি গেভ মি আ রোজ, সে আমাকে একটি গোলাপ ফুল দিয়েছিল। এখানে সময়ের উল্লেখ করে দিলাম, একটা তারিখ বা বার নির্ধারণ করলাম যে হি গেভ মি আ রোজ ইয়েস্টারডে, সে আমাকে একটা গোলাপ ফুল দিয়েছিল এট দা পার্ক, পার্কে বসে আমাকে একটা গোলাপ ফুল দিয়েছিল। আচ্ছা, কখন দিয়েছিল এটা যদি আমি টাইম উল্লেখ করে দেই, তো এখানে বলতে পারি ইন দা আফটারনুন, ইন দা, এ এফ টি ই আর and হলো and। দেখেন, হি গেভ মি আ রোজ ইয়েস্টারডে এট দ্য পার্ক ইন দ্য আফটারনুন, অর্থাৎ সে গতকাল আমাকে একটা গোলাপ ফুল দিয়েছিল পার্কে বসে বিকেল বেলা। দেখেন, আমার বাক্যটা ছিল হি গেভ মি আ রোজ, হি গেভ মি আ রোজ, সে আমাকে একটি গোলাপ ফুল দিয়েছিল। আচ্ছা, কখন দিয়েছিল? গতকাল। কিভাবে, কোথায় দিয়েছিল? পার্কে। কখন দিয়েছিল? বিকেল বেলা। এই যে জিনিসগুলো আমি ব্যবহার করে করে বাক্য বড় করছি, এগুলাকে বলা হচ্ছে অ্যাডভার্বিয়ালস। আমরা এর উপরে ডিটেইলস ক্লাস পাবো, এবং এই ক্লাসটার মাধ্যমে আমাদের প্রত্যেকের মনের একটা ইচ্ছা থাকে যে স্যার আমি তো ছোট ছোট বাক্য তৈরি করছি। আই ইট রাইস, হি ইজ গোয়িং টু স্কুল, হি ইজ প্লেইং ফুটবল, হি ইজ ক্যাচিং ফিশ, আমি ছোট ছোট বাক্য তৈরি করতে পারছি। কিন্তু আমি কিভাবে বড় বাক্য করব, কিভাবে আমি একটা ছোট বাক্যকে বড় বাক্যে রূপান্তর করব, এটা আমাদের প্রত্যেকের মনে একটা বাসনা জাগে। কথা ঠিক কিনা? তো এখানে আমরা এই ক্লাসগুলা একেবারে শুরু থেকে করছি, এবং এই বিষয়গুলো খুব ভালোভাবে আমরা শিখতে পারবো অ্যাডভার্বিয়ালস ব্যবহার করে কিভাবে আমরা বাক্যগুলা খুব বড় করতে পারি। মিতা, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? থ্যাংক ইউ।
তো এটা আমি মাঝে মাঝে একটু কথা না বললে বোঝা যায় না যে আপনারা লাইনে আছেন কিনা। তো এখানে ক্লাসটা একটু করতে থাকেন। বলছে এই মূলত দুটি স্ট্রাকচার দিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স তৈরি হয়। স্ট্রাকচার কি কি? একটি হচ্ছে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন। দেখেন নাম্বার অন, এইটা আমি একটু কথা বলছি। নাম্বার অন এর জায়গাটা, নাম্বার অনে কি আছে? নাম্বার অনে এখানে বলছে যে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন। এই এক্সটেনশনের জায়গায় তিনটা জিনিস থাকতে পারে। সেই তিনটা জিনিস কি কি বলেন তো? সেই তিনটা জিনিস হচ্ছে, একটি থাকতে পারে অবজেক্ট, অথবা একটি হতে পারে কমপ্লিমেন্ট, অথবা সেই বিষয়টি হতে পারে অ্যাডভার্বিয়াল। এটা হচ্ছে নাম্বার ওয়ান রুল। নাম্বার টু কি আছে? এটা থাকতে পারে প্রথমে সাবজেক্টের জায়গায় ইট অথবা দেয়ার থাকতে পারে, একেবারে প্রথমে। যেমন দেয়ার ইজ আ মস্ক ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে একটি মসজিদ আছে। দেয়ার ইজ এ ইউনিভার্সিটি ইন চট্টগ্রাম। দেয়ার ইজ আ জু ইন ঢাকা, ঢাকায় একটি চিড়িয়াখানা আছে। এই দেয়ার থাকতে পারে প্রথমেই, অথবা ইট থাকতে পারে। আমি কোন জায়গাটায় কথা বলছি? অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক একটা বাক্য দুই ভাবে গঠন হতে পারে। কখনো সাবজেক্ট ভার্ব এক্সটেনশন, অথবা ইট বা দেয়ার প্লাস ভার্ব প্লাস, এখানে সাবজেক্ট না, এখানে হবে হচ্ছে অবজেক্ট। এখানে হবে অবজেক্ট। এটা একটু লিখে দিই। ও বি জে। দেখেন এখানে কি কি থাকতে পারে? দ্বিতীয় নাম্বারের নিয়মে থাকতে পারে ইট অথবা দেয়ার প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। তো আমরা এখন এটা একটু দেখবো। আমরা এই বাক্যটা একটু মনে রাখবেন। আমরা সারাদিন যে কথা বলি, এই কথার 60 থেকে 70% বাক্য কিন্তু আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে বলি। একটু জীবনের সঙ্গে মিলায় নেন তো। যেমন আমরা দোকানে গিয়ে যদি বলি যে আমাকে 2 কেজি আলু দাও, আমাকে 1 কেজি চাউল দাও, তারপর আমি ভাত খাবো, আমি স্কুলে যাব, আমি কাজ করছি, আমি এখন ঘুমাবো, এই বাক্যগুলা কিন্তু সব অ্যাসার্টিভ সেন্টেন্সের ভিতরে পড়ে। অ্যাসার্টিভ মানে হচ্ছে বিবৃতিমূলক বা বর্ণনামূলক। অ্যাসার্টিভ শব্দের অর্থ হচ্ছে বিবৃতিমূলক বা বর্ণনামূলক। এখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রথম স্ট্রাকচার নিয়ে সেন্টেন্স তৈরি করা শিখবো। আমাদের প্রত্যেকের আমরা যখন অ্যাসাইনমেন্ট করতে চাই, আমরা যখন রিপোর্ট লিখতে চাই, বা আমরা কোনো কিছু লিখতে যখন চাই, তখন আমাদের মেইন সমস্যাটা হয়ে যায়, আমরা কি করি? আমরা প্রথমে সেন্টেন্স লেখাতে ভুল করে ফেলি। আমরা সেন্টেন্স কিভাবে ভুল করে ফেলি? আমরা সেন্টেন্স লিখতে গেলে কারেক্ট করে লিখতে পারি না। তো আমরা সেই জায়গাটা একটু দেখব। ফার্স্ট স্ট্রাকচার সাবজেক্ট ভার্ব এক্সটেনশন। একেবারে সোজা সাপটা ভাবে মনে রাখবেন, সাবজেক্ট ভার্ব এক্সটেনশন। যেমন রুমা লাইকস টু ড্র পিকচার্স, রুমা ছবি আঁকতে পছন্দ করে। হি ইজ গোয়িং টু মার্কেট, সে বাজারে যাচ্ছে। তারা ফুটবল খেলছে, দে আর প্লেইং ফুটবল। আমি ইংরেজি শিখছি, আই এম লার্নিং ইংলিশ। আমি ইংরেজি শিখছি, আই এম লার্নিং ইংলিশ। আমরা দেখতে পারছি যে প্রতিটা সেন্টেন্সই অ্যাসার্টিভ সেন্টেন্সের ফার্স্ট স্ট্রাকচার অনুযায়ী গঠিত হয়েছে। প্রথমে সাবজেক্ট বসানো হয়েছে, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। কি বলছে? প্রথমে সেন্টেন্সে কি বসাতে হবে? প্রথমে সাবজেক্ট বসাতে হবে। কি বসাতে হবে বলেন তো? সাবজেক্ট। তারপর ভার্ব বসবে, সাবজেক্টের পরেই কিন্তু ভার্ব বসাতে হয়। দেখেন আমি এখানে ইনস্ট্যান্টলি একটা বাক্য লিখলাম। আমি এখানে একটা বাক্য লিখলাম, একটু সবাই ভালো করে এই বিষয়গুলো একটু খেয়াল করবেন। এটা খুবই কাজে দেবে আমাদের। এটা লিখলাম, ই goes to school, G-O-E-S, he goes to S-C-H-O-O-L। দেখেন হি গোস টু স্কুল, সে বিদ্যালয়ে যায় বা সেই স্কুলে যায়। এই যে বাক্যটি আমি লিখলাম, সেই স্কুলে যায়, এখানে হি কি? হি হচ্ছে সাবজেক্ট বা কর্তা। তারপর কি? গোজ, এটা হচ্ছে ভার্ব। আর টু স্কুল, এইটাকে আমি একটু আগে আপনাদের শিখিয়েছি না, যে এই শেষে যে জায়গাটা, এই জায়গাটা একটু খেয়াল করেন। এই যে এখানে এক্সটেনশন, এক্সটেনশন অর্থ বর্ধিত অংশ, শেষের যে অংশটা। মিজানুর রহমান সাহেব ভালোভাবে খেয়াল করবেন। আমি যখন আনমিউট করব আমাকে প্রশ্ন করবেন। এখানে আমরা সবাই অনেক টাকা দিয়ে ভর্তি হচ্ছি। এখানে আমাকে যত পরিশ্রম করিয়ে নিবেন, আপনাদের তত লাভ। আমাকে প্রশ্ন বানে জর্জরিত করে ফেলবেন। আমি যত সময় আপনাদের উত্তর দিতে পারি, আমি কখনো বিরক্ত বোধ করব না। তো কি বলছিলাম? শেষের যে অংশটা, শেষের এই অংশটা কিন্তু এক্সটেনশন বা বর্ধিত অংশ। এই জায়গায় তিনটে জিনিস থাকতে পারে: অবজেক্ট অর্থাৎ কর্ম, কমপ্লিমেন্ট মানে হচ্ছে সম্পূরক, আর অ্যাডভার্বিয়ালস মানে হচ্ছে বর্ধিত অংশ বা বড় অংশ। তো এই জায়গায় আমি কি লিখলাম? এখানে আমি লিখেছি হি গোস টু স্কুল, সেই স্কুলে যায়। তো হি হচ্ছে সাবজেক্ট, আর গো এটা হচ্ছে ভার্ব। আর যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন, এর জন্য এস বা ইএস যুক্ত হয়েছে। আর টু স্কুল, এটাকে আপনি এখানে কমপ্লিমেন্ট বা অবজেক্ট অথবা অ্যাডভার্বিয়ালস, আপনি যেটাই বলেন। তো টু স্কুল, এখানে স্কুল যেহেতু একটা নাউন, তো এটাকে আমরা অবজেক্ট ধরতে পারি। এটাকে আমরা কি ধরবো বলেন তো? অবজেক্ট ধরবো।
এখন আমাদের লক্ষ্য রাখতে হবে যে বাংলার মতো ইংরেজি শব্দ সাজানো হয় না। ভালো করে খেয়াল করবেন। এখন আমাদের লক্ষ্য রাখতে হবে যে বাংলার মতো ইংরেজি সাজানো হয় না। সূর্য, ভালো করে খেয়াল করবো, আমি তোমার কাছে প্রশ্ন করব কিন্তু প্রত্যেকের কাছে আমি প্রশ্ন করব, এখানে তিনজন ব্যক্তি আছেন, আমি সবার কাছে প্রশ্ন করব যে এখন আমাদের লক্ষ্য রাখতে হবে যে বাংলার মতো করে ইংরেজি শব্দ সাজানো হয় না বা বাক্য গঠিত হয় না। উপরোক্ত প্রতিটা সেন্টেন্সে ইংলিশে সাবজেক্টের পর ভার্ব বসেছে। সাবজেক্টের পর কি বসেছে? ভার্ব বসেছে। কিন্তু সেন্টেন্স গুলো যখন আমরা বাংলায় ট্রান্সলেট করছি, তখন ভার্বটা অবজেক্টের পরে চলে যাচ্ছে। অবজেক্টের পরে চলে যাচ্ছে কেমন? আপনারা একটু লক্ষ্য করে শোনেন। যেমন যদি আমি লিখি আই, কি লিখলাম? আই ই এ টি, আই রাইস, আর আই টি ই। দেখেন, এই জায়গায় আমি একটা বাক্য লিখেছি, আই ইট রাইস। এই যে বাক্যটা, এটার কি অর্থ দাঁড়ালো? আই ইট রাইস। এটা একটু দেখেন। এটা আই হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপর আছে ভার্ব ইট, তারপর আছে রাইস অবজেক্ট। তো এখানে আমার নিয়মটা কি হলো ইংলিশে? প্রথমে হচ্ছে এস, সাবজেক্ট, তারপর কি আসবে বলতো? সাবজেক্ট প্লাস, তারপর আসবে verb, তারপর আসবে প্লাস, এখানে কি বলবো? ও বি জে, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট। দেখেন আমার নিয়ম কিন্তু এইটা, এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা একটু ভালো করে খেয়াল করবেন। অর্থাৎ এস ভি ও, এই অবজেক্ট আমি অতদূর না লিখে ও লিখলাম, এস ভি ও নিয়ম। আমার একটি নিয়ম রয়েছে, অঙ্কের একটি সূত্র আছে অ্যাসার্টিভ সেন্টেন্স গঠন করার জন্য। এস ভি ও কি আছে বলেন তো? এস ভি ও, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট। কি আছে? সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তো এইটা কিভাবে হচ্ছে? আই হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে ভার্ব, আর রাইস হচ্ছে অবজেক্ট। তো এইটা হচ্ছে ইংরেজির নিয়ম অনুসারে। কিন্তু এটার বাংলা কি বলেন তো? আই ইট রাইস, এর বাংলা হচ্ছে আমি ভাত খাই। এর বাংলা কি হবে? আই ইট রাইস, আই ইট রাইস, আমি ভাত খাই। তো বাংলায় কি বললাম? আমি ভাত খাই। তার মানে কি, প্রথমে আই হচ্ছে সাবজেক্ট, তারপর ভাত কি অবজেক্ট, আর তারপর খাই কি ভার্ব। একটু ভালো করে দেখেন, এখানে প্রথমে বাংলায় কি বসে জানেন? প্রথমে বসে হচ্ছে সাবজেক্ট এস, তারপর কি বসে? প্লাস। এরপর কিন্তু ভার্ব বসে না, এরপর বসেছে অবজেক্ট, ও বি জে, অবজেক্ট। তারপর কি বসে? তারপর দিবেন হচ্ছে প্লাস, তারপর দিবেন কি ভার্ব, বিই আর বি। আমি বিষয়টা আরো একটু ক্লিয়ার করে দিই। আমরা যখন বাংলায় কথা বলি, একটা বাক্য সাজাই, তখন বাংলায় কি হয় জানেন? আমরা যখন বাংলা বাক্য সাজাই, তখন ঠিক এইভাবে বলি, সাবজেক্ট অবজেক্ট ভার্ব। যেমন আমি ভাত খাই, আমি ভাত খাই। তো আমি হচ্ছে সাবজেক্ট, ভাত হচ্ছে অবজেক্ট, আর খাই হচ্ছে ভার্ব। কিন্তু ইংলিশে বলার সময় আমরা লিখে ফেলি আই ইট রাইস। এর বাংলা কি দাঁড়ায় জানেন? আমি খাই ভাত, আমি খাই ভাত। এই বাক্যটা আগে আমাদেরকে সাজানো শিখতে হবে। এটা খুব একটা ম্যাজিক্যাল বিষয়। এই বাক্যটা যখন সাজানো শিখে যাবেন, তখন আপনার কাছে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা অনেক সহজ হবে। মিজানুর রহমান সাহেব, বুঝতে পারছেন? জি স্যার। এটা যদি কখনো বিন্দু মাত্র, আপনি কিন্তু দেখেন, আর আমি তো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিই, অনেক টিচাররা অনলাইনে পড়ায়, তারা গোপন থাকে, নাম্বার টাম্বার দিতে চান। আমি কিন্তু, আমি সোহাগ স্যার, আমাদের 4টা 5টা নাম্বার হোয়াটসঅ্যাপে সবসময় দেওয়া থাকে। দেখবেন আমাদের বিজ্ঞাপন যে পেজ রয়েছে ওখানেও দেওয়া থাকে। আপনি পড়ার বাইরেও যদি কখনো কোনো কথা বলতে বা কখনো কোনো সমস্যা ফেস করেন, আমাদেরকে একটু নক করবেন। এটা আপনাদের জন্য আমাদের দরজা সব সময় খোলা। আমি এখানে কি বলেছি, কিভাবে ইংলিশে বাক্য তৈরি করা যায়, সেই বাক্য আমরা কিভাবে বাংলায় যা বলি, যেমন আমি ভাত খাই, ইংলিশে বলতেছি আমি খাই ভাত। ইংলিশে হয়ে গেল আমি খাই ভাত। অর্থাৎ ইংলিশে হবে এস ভি ও, এই একটা স্ট্রাকচার রুল মনে রাখবেন, এস ভি ও নিয়ম। অর্থাৎ অঙ্কের একটু সূত্র দিলাম, এস ভি ও, প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। যত বড় বাক্য হোক, আপনি প্রথমে ওইটা বের করবেন খুঁজে। সূর্য, বুঝতে পারছো কি বলছি? বলো তো, আমাকে একটু বোঝাও তো। তোমার সামনে দেখো আরেকটা মোবাইল আছে, একটা সরাই রাখো। আরেকটা মোবাইলে নেট অন করো, একটা সরাই রাখো, তোমারটা থাকুক। বলো আমি কি বলছি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। দেখেন, আমি সবার কাছে প্রশ্ন করব, এইভাবে আপনাদের সবাইকে কিন্তু উত্তর দিতে হবে। আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখেই ছাড়বো, এইভাবে একটু প্রতিজ্ঞা করেন আমার এই ব্যাচে। আমি আপনাদেরকে অন্তত 1 মাসের ভিতরে কথা বলানোর চেষ্টা করব। আই উইল ট্রাই টু স্পিক ইন ইংলিশ ইউ
উইদিন 1 মান্থ। তো এখানে আমাদের মনে রাখতে হবে যে ইংলিশে সাবজেক্ট ভার্ব অবজেক্ট হয়ে থাকে। দেখেন এই যে লাইনটা আমি লিখেছি, ইংলিশে কি হয়ে থাকে? ইংলিশে হয়ে থাকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, কিন্তু বেঙ্গলিতে হয়ে যায় সাবজেক্ট অবজেক্ট ভার্ব। বেঙ্গলিতে সেটি কি হয়ে যায়? সাবজেক্ট অবজেক্ট ভার্ব। এতটুক কি মনে রাখতে পারবেন? ইংলিশে হয়ে যায় সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আর বাংলায় হয়ে যায় সাবজেক্ট অবজেক্ট ভার্ব। এইটুক যদি মনে রাখতে পারেন, আমার এই এতটুকু কষ্ট হয়তো পরিশ্রম সার্থক হবে। দেখেন এক্সাম্পল কি আছে, আই হ্যাভ এ পেন, এইটা একটু মিলায় নেবেন। আমি কিন্তু প্র্যাকটিক্যালি পড়াবো আপনাদেরকে। এখানে একটু কি লিখছি আমি, এটা আমি একটু বড় করি, দেখেন। এই যে লিখলাম আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে। আচ্ছা এখানে কি ইংলিশের এই যে নিয়মটা আমি বললাম সাবজেক্ট ভার্ব অবজেক্ট, দেখেন তো মেলে কিনা? আই হচ্ছে সাবজেক্ট, দেন ভার্ব হচ্ছে হ্যাভ, আর এ পেন এইটুকু হচ্ছে আমার অবজেক্ট। তো এর বাংলা কি? আমার একটি কলম আছে। তো আমার একটি কলম আছে আমি যদি এখানে লিখতাম, তাহলে এইভাবে লিখতে হতো আই পেন হ্যাভ। আমার একটি কলম আছে, আই মানে হচ্ছে আমি বা আমার, এ পেন মানে একটি কলম, আর হ্যাভ মানে আছে। আমার একটি কলম আছে। বাংলা যেভাবে সাজানো, সেইভাবে যদি ইংলিশ সাজাতে যেতাম, তাহলে হতো আই এ পেন হ্যাভ, এইভাবে লিখতে হতো। কিন্তু আমি কিভাবে লিখছি? আই হ্যাভ এ পেন। অর্থাৎ আমি এতটুকু বুঝাতে চাচ্ছি, আপনি যখন কোনো প্রেজেন্টেশন লিখবেন, কোনো রিপোর্ট লিখবেন, কোনো এসে লেটার প্যারাগ্রাফ যাই লিখবেন, বা আপনি কারোর সামনে কথা বলতে চাচ্ছেন, আপনাকে প্রথমে এই সূত্রটা মেইনটেইন করতে হবে। সেটা হচ্ছে সাবজেক্ট, দেন ভার্ব, দেন অবজেক্ট। এটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনার কিন্তু কোনো সমস্যা হবে না। আপনাদের ঠিক কোন কোন জায়গায় সমস্যা, এটা আমি জানি, এবং আপনাদের মুখ থেকে আরো শুনবো। শোনার পরে সেই জায়গাটা আমি কিন্তু মানে মেডিসিন দেওয়ার চেষ্টা করব। তো আমরা এখানে কি শিখলাম? ইংলিশে বাক্য সাজাতে গেলে প্রথমে সাবজেক্ট দিতে হবে, তারপর ভার্ব দিতে হবে, তারপর অবজেক্ট দিতে হবে। কিন্তু বাংলায় আমরা কি বলি? বাংলায় আমরা এটা বলে থাকি, বাংলায় আমরা এটা বলে থাকি যে প্রথমে সাবজেক্ট, তারপর অবজেক্ট, তারপর ভার্ব। প্রথমে সাবজেক্ট, তারপর অবজেক্ট, তারপর ভার্ব। এই বিষয়টা একটু মনে রাখবেন। যেমন আমার একটি কলম আছে, দেখেন এইখানে সেই নিয়মটা কিন্তু লিখে দিয়েছে। এই যে বিষয়টা একটু ভালো করে খেয়াল করেন। এই একটি নিয়ম লিখলাম, আর নিচে আর একটি নিয়ম লিখলাম। এই দুইটা নিয়ম কিন্তু আমি এখানে লিখে ফেলেছি, দেখেন। এটা একটু বুঝতে সমস্যা আছে, কালারটা চেঞ্জ করে দেই। কোনটা দিব তো কিছুই বোঝা যায় না। গ্রিন কালার দিই, দেখেন। এখানে কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আমার একটি কলম আছে। এই যে উপরের যে বাক্যটা, ইংলিশ বাক্যটা দেখেন, ইংরেজি, এই ইংরেজি বাক্যটা আমি কি লিখলাম? আই হ্যাভ এ পেন। এইটার স্ট্রাকচার কি হবে? সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। আর এখানে আমার একটি কলম আছে, অর্থাৎ আই হচ্ছে আমার হচ্ছে সাবজেক্ট, তারপর এই যে একটি কলম, দেখেন এই যে একটি কলম, এতটুকু কি একটি কলম, এইটুকু হচ্ছে আমার অবজেক্ট। এই দেখেন সাবজেক্টের পর অবজেক্ট দিয়েছি, আর তারপরে আছে, আছে মানে কি? এটা হচ্ছে ভার্ব। অর্থাৎ ইংরেজিতে বাক্য সাজাতে হবে সাবজেক্টের পর ভার্ব তারপর অবজেক্ট, আর বাংলায় বাক্য সাজাই আমরা কিভাবে? সাবজেক্টের পর অবজেক্ট তারপর ভার্ব। তার মানে একটা কথা এখান থেকে মনে রাখবেন, একটি কিওয়ার্ড বা একটি মূল শব্দ, সেটি হচ্ছে বাংলায় ভার্ব বাক্যের শেষে বসে। বাংলায় ভার্ব বাক্যের শেষে বসে, আর ইংরেজিতে ভার্ব বসে সাবজেক্ট বা কর্তার পরে। আমি কি বললাম? বাংলায় বাংলা বাক্যে ভার্ব বসে হচ্ছে একেবারে বাক্যের শেষে গিয়ে, আর ইংলিশে ভার্ব বসে সাবজেক্টের কেবলই পরে। এটা একমাত্র অ্যাসার্টিভ সেন্টেন্স বুঝালাম। এতটুকু কি বুঝতে পারছেন আপনারা? জি স্যার। জি ভাইয়া। এখানে এখানে যদি কারো কোশ্চেন থাকে বলবেন, আমি পরিশ্রম করে পড়াবো, কিন্তু আপনাদেরকে বিষয়টা ভালোভাবে যেন আমি বুঝাতে পারি, আমার জন্য একটু দোয়া করবেন। এবং আপনারা কখনো অমনোযোগী হবেন না যখন ক্লাস করবেন। পারলে ঘরের দরজা দিয়ে বসবেন, এবং যে যে অবস্থায় থাকেন না কেন মনোযোগটা আমার দিকে দিবেন। কানটা আমাকে দিবেন, চোখ আপনি দেখানে দেন, কোনো সমস্যা নেই, কান থাকবে আমার দিকে। এটা যেন একটু মনে থাকে। আমি কষ্ট করে পড়াবো, এবং আপনাদের দেখবেন উপকার হবে। তো আরো একটু পড়িয়ে নি, তারপর আপনাদের সাথে আবার কথা বলবো। তো আমি কি বললাম এখানে, এই বিষয়টা একটু বুঝালাম। এবার আমরা আসবো অ্যাসার্টিভ সেন্টেন্সের দ্বিতীয় স্ট্রাকচার, ইট অথবা দেয়ার প্লাস ভার্বের সাবজেক্ট প্লাস অবজেক্ট নিয়ে। দেখেন আরেকটি নিয়ম আছে, ইট অথবা দেয়ার ব্যবহার করতে পারি। এটা কোথায় ব্যবহার করবো? একেবারে শুরুতে, সাবজেক্টের জায়গায়। কি ব্যবহার করব? ইট অথবা দেয়ার প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট। ইট অথবা দেয়ার প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট।
এই জায়গাটা ভালোভাবে একটু নিতে হবে। এবার আমরা আসবো অ্যাসার্টিভ সেন্টেন্সের দ্বিতীয় স্ট্রাকচার, ইট অথবা দেয়ার প্লাস ভার্ব থাকবে, প্লাস সাবজেক্ট থাকবে, প্লাস অবজেক্ট থাকবে। এই জায়গাটা আমরা একটু দেখি। যেমন এই কাঠামোটি মূলত কোথাও কোনো স্থির ব্যক্তি, মন দিয়ে শুনবেন, এই কাঠামোটি মূলত কোথাও কোনো স্থির ব্যক্তি বা বস্তুর অবস্থান বা অস্তিত্ব বর্ণনা করার জন্য ব্যবহৃত হয়। এটা কিন্তু আমাদের প্রতিনিয়ত দেখেন আমরা এই ল্যাঙ্গুয়েজটা প্র্যাকটিক্যালি শিখবো। প্র্যাকটিক্যাল বোঝেন, হাতে কলমে। আমরা অনেক সময় বলি না যে এই গ্রামে অনেক মানুষ আছে, এই গ্রামে দুইজন ডাক্তার আছে, এই গ্রামে রাষ্ট্রপতি আছে, এই গ্রামে ইঞ্জিনিয়ার আছে, আমাদের বাড়ির পাশে বিশাল বড় একটি চা বাগান আছে, আমাদের বাড়ির পাশে একটি নদী আছে। বা যদি বলি ইট ব্যবহার করতে চাই, যেমন বৃষ্টি পড়ে বা বৃষ্টি হচ্ছে, এক্ষেত্রে আমরা ইট ব্যবহার করব। কি ব্যবহার করব? আইটি, ইট। এই কাঠামোটি তো মূলত কোথাও কোনো স্থির ব্যক্তি বা বস্তুর অবস্থান বা অস্তিত্ব বর্ণনা করার জন্য ব্যবহৃত হয়। মূলত যে সকল বেঙ্গলি সেন্টেন্সের সাবজেক্ট খুঁজে পাওয়া যায় না, দেখেন, যে সকল জায়গায় সাবজেক্ট খুঁজে পাওয়া যায় না সেই সকল জায়গাগুলোতে দেয়ার অথবা ইটকে সাবজেক্ট হিসাবে ধরা হয়। এই জায়গাটা দেখেন, আমি কি বলেছি, আবারও পড়ে শোনাবো। বলছি কি, এই কাঠামোটি মূলত কোথাও কোনো স্থির ব্যক্তি বা বস্তুর অবস্থান বা অস্তিত্ব বর্ণনা করার জন্য ব্যবহৃত হয়। এখন যে স্ট্রাকচারটি পড়াবো, মূলত যে সকল বেঙ্গলি সেন্টেন্সে সাবজেক্ট খুঁজে পাওয়া যায় না সেই সকল জায়গাগুলোতে দেয়ার অথবা ইটকে সাবজেক্ট হিসাবে আনা হয়। যেমন দেখেন, আমাদের গ্রামে একটি নদী আছে। আচ্ছা, সাবজেক্টের কাজ কি? সাবজেক্টের বাংলা কি? কর্তা। সাবজেক্টের বাংলা কি? কর্তা। অর্থাৎ যে ওই বাক্যের কাজটি সম্পাদন করে। যেমন যদি বলি নুপুর ভাত খায়, তো এখানে খাওয়ার কাজটা কে করে? নুপুর। কে করে বলেন তো? নুপুর। তো এই বাক্যের নুপুর কিন্তু সাবজেক্ট। সাবজেক্ট এখানে সক্রিয় থেকে কাজটি নিজে সম্পাদন করছে। আমি অঙ্কটি করি, সুমন গান গায়, মিতা মাছ ধরে। এই যে কাজগুলা, এখানে একটা সাবজেক্ট বা কর্তা নিজে নিজে করছে। কিন্তু এই গ্রামে একটি নদী আছে। আচ্ছা, এই বাক্যের কি কোনো সাবজেক্ট আপনি খুঁজে পাবেন? আপনি কি বলবেন নদী সাবজেক্ট? এই বাক্যটা কি নদী সম্পাদন করছে? এই বাক্যে কোনো কাজ কি নদী করে দিচ্ছে? সাবজেক্ট বা কর্তা আমরা খুঁজে বের করব কিভাবে? ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে। তো এখানে যদি বলা হয় মানে কে করে বা কি করে, এমন কিন্তু কোনো কিছু পাওয়া যায় না। সুমন ভাত খায়, কে খায়? সুমন খায়। সুমন খায়। আচ্ছা, এই গ্রামে একটি নদী আছে, তো এখানে তো এই নদী আছে, এই বাক্যে তো আপনি সাবজেক্ট খুঁজে পাবেন না। নদী তো এখানে অবজেক্ট। এই গ্রামে একটি নদী আছে, আমাদের গ্রামে একটি নদী আছে। তো আমাদের গ্রামও তো এখানে সাবজেক্ট না। আমাদের গ্রাম তো একটা জায়গা, জায়গা কখনো সাবজেক্ট হতে পারে না। তো কি বলছে, এই জায়গাটা একটু পড়ি দেখেন। এই কাঠামোটি মূলত কোথাও কোনো স্থির ব্যক্তি বা বস্তুর অবস্থান বা অস্তিত্ব বর্ণনা করার জন্য ব্যবহৃত হয়। মূলত যে সকল বেঙ্গলি সেন্টেন্সের সাবজেক্ট খুঁজে পাওয়া যায় না সেই সকল জায়গাগুলোতে ইট অথবা দেয়ারকে সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়। যেমন আমাদের গ্রামে একটি নদী আছে, এখানে আছে নাই, দেখেন আমি বলেছিলাম আগে একদিন, আছে নাই ছিল ছিল না, এমন যদি কখনো থাকে, কোনো বাংলা বাক্যের শেষে যদি এমন থাকে, আছে, নাই, ছিল, ছিল না, তো সেক্ষেত্রে আমরা দেয়ারের ব্যবহার করব। আমাদের গ্রামে একটি নদী আছে, মাঠে তিনজন লোক আছে, আকাশে অনেক তারা আছে, এখন 10টা বাজে। এই যে এখন সময়ের উল্লেখ থাকবে, এখন ঐশীর নামাজ পড়ার সময়। এই বাক্যগুলো আমরা ঠিক ব্যবহার করব। আর কোনো বাক্যের শেষে যদি আছে, নাই, ছিল, ছিল না এগুলা থাকে, তাহলে আমরা দেয়ারের ব্যবহার করব। যেমন যদি বলি সৌদি আরবে কোনো নদী নেই, ঢাকায় কোনো বিশ্ববিদ্যালয় নেই, যদি বলি চট্টগ্রামে অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে, এইগুলো আমরা দেয়ারের ব্যবহার করব। আরো একটু আমরা পড়ে আসি। এই কাঠামোটি তো মূলত এই কাঠামোটি মূলত কোথাও কোনো স্থির ব্যক্তি বা বস্তুর অবস্থান বা অস্তিত্ব বর্ণনা করার জন্য ব্যবহৃত হয়। মূলত যে সকল বেঙ্গলি সেন্টেন্সে সাবজেক্ট খুঁজে পাওয়া যায় না সেই সকল জায়গাগুলোতে, যেখানে সাবজেক্ট খুঁজে পাওয়া যায় না, এই যে দেখেন যেখানে সাবজেক্ট খুঁজে পাওয়া যায় না সেখানে মূলত আমরা ইট অথবা দেয়ার ব্যবহার করব। আমাদের গ্রামে একটি নদী আছে, দেয়ার ইজ আ রিভার ইন আওয়ার ভিলেজ,
মাঠে তিনজন লোক আছে, দেয়ার আর থ্রি মেন ইন দা ফিল্ড। দেখেন, এই জায়গাটা আমি আপনাদেরকে একটা বাড়ির কাজ দিব। শুধু আপনারা শুনলেন, আমার কথাগুলো ক্লাস করে চলে গেলেন, এটাতে কিন্তু আপনি ইংরেজি শিখতে পারবেন না। আপনাকে ইংরেজি শিখতে গেলে আমার কাছ থেকে হোমওয়ার্ক নিতে হবে। আমার যেদিন দিতে মনে নাও থাকবে, আপনারা বলবেন যে স্যার হোমওয়ার্ক তো দেননি। তো এখানে কি করতে হবে? হোমওয়ার্ক থাকবে, আমাদের গ্রামে একটি নদী আছে, মাঠে তিনজন লোক আছে, এই বাক্যগুলো বাদে আপনি আরো বাক্য তৈরি করবেন। ওই যে আমি বললাম, খুলনায় একটি বিশ্ববিদ্যালয় আছে, ঢাকায় একটি চিড়িয়াখানা আছে, চট্টগ্রামে একটি সমুদ্র সৈকত আছে, কক্সবাজারে। এই বাক্যগুলো আপনারা নিজে নিজে তৈরি করবেন, করে দেয়ারের ব্যবহার দিয়ে লিখে রাখবেন। আমি পরবর্তী ক্লাসে আপনাদের কাছ থেকে ফিডব্যাক নিব। আমি যা বলছি সবাই কি বুঝতে পারছেন? यस सर। यस सर। এভাবে কি আমার জন্য একটু করা যাবে? আপনাকে বেশি না, মাত্র আপনি 5টা বাক্য তৈরি করেন দেয়ার দিয়ে। আপনি মোটে না পারলে 2টা বাক্য তৈরি করেন, 2টা বাক্য তৈরি করতে 1 মিনিটও লাগে না। তো এইটা করলে কি হবে জানেন? এই ল্যাঙ্গুয়েজটা আপনি প্র্যাকটিক্যালি শিখতে পারবেন। মিতা আফরোজ, আমার কথাগুলো শোনা যায়? जी भाई। তো আমি কি বলছি, মানে এই যে হোমওয়ার্কের কথা বলছি, এটা কি শুনতে পেয়েছেন? এটা পারবেন, করা যাবে আমার জন্য হ্যাঁ, এটা যদি করতে পারেন দেখবেন আপনার অনেক কাজে দেবে, অনেক। এই ল্যাঙ্গুয়েজটা আপনি দ্রুত ডেভেলপ করতে পারবেন। আমি খুব মানে প্রতিজ্ঞা করে এটা বলতে পারি। কিন্তু আপনাকে একটু হ্যাঁ, 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 ধন্যবাদ। আপনার কথাটা শুনে আমার খুবই ভালো লাগলো। এই যে সর্বোচ্চ দিয়ে চেষ্টা, এবং আমিও আমার সর্বোচ্চটা দিয়ে এখানে আপনাদেরকে পড়ানোর চেষ্টা করব। আপনাদের অনেক স্বপ্ন যে আমি ল্যাঙ্গুয়েজটা শিখবই, তো এটা করতে হবে। সূর্য, তুমি কি করতে পারবা? এই এতক্ষণ আমি কি বুঝলাম, আমি আবারও বুঝাচ্ছি। তোমার পাশে 2টা ফোন আছে মনে হয়, বারবার বলছি, দেখো এটা হচ্ছে কেন যে প্রতিধ্বনি হচ্ছে বুঝতেছি না। গঠনটা কি? দেয়ারের ব্যবহার, দেয়ারের ব্যবহার কি? প্রথমে দেয়ার আনতে হবে। দেখো, আমাদের গ্রামে একটি নদী আছে, প্রথমে দেয়ার, তারপর কি একটি ভার বসাতে হবে। তারপর কি বসাতে হবে? এই যে এখানে দেখো এটা দেওয়া আছে, ইট বা দেয়ার। ভালো করে খেয়াল করো, এই যে তুমি অন্য মনস্ক ছিলে, আমার ক্লাসটা ভালো করে করোনি। প্রথমে ইট বা দেয়ার যে কোনো একটি আনতে হবে। দেয়ার কোথায় আনতে হবে? এই যে এখানে বলেছে যে স্থির ভাবে, দেখো এই যে স্থির ব্যক্তি বা বস্তুর অবস্থান বা অস্তিত্ব বোঝানোর জন্য, কি বোঝানোর জন্য? অস্তিত্ব বোঝানোর জন্য মূলত দেয়ারের ব্যবহার করতে হয়। যদি বলি আমাদের গ্রামে একটি নদী আছে, দেয়ার ইজ আ রিভার ইন আওয়ার ভিলেজ, প্রথমে কি হবে? দেয়ার। তারপর কি হবে? ভার্ব। এখানে ভার্ব কি আছে? ইজ। দেখো দেয়ার ইজ, তারপর কি হবে? একটি সাবজেক্ট। সাবজেক্ট কি? আ রিভার। এই যে এ রিভার, এটা হচ্ছে আমার সাবজেক্ট। এটা কি হবে? সাবজেক্ট। তারপর অবজেক্ট। এই যে ইন আওয়ার ভিলেজ, এই টোটালটুকু কিন্তু অবজেক্ট। এটা কি বলো? অবজেক্ট। তো আমি যেভাবে ভেঙে ভেঙে বুঝাই দিচ্ছি, এইভাবে তোমাকে করতে হবে। এইভাবে তোমাকে করতে হবে, প্র্যাকটিস করতে হবে। আমাদের গ্রামে একটি নদী আছে, দেয়ার ইজ আ রিভার ইন আওয়ার ভিলেজ। মাঠে তিনজন লোক আছে, দেয়ার আর থ্রি মেন ইন দ্য ফিল্ড। আকাশে অনেক তারা আছে, দেয়ার আর মেনি স্টারস ইন দ্য স্কাই। এখন 10টা বাজে, ইটস 10 o'clock। ঐশীর এখন নামাজ পড়ার সময়। ইটস টাইম ফর ঐশীস প্রেয়ার। ইটস টাইম ফর ঐশীস প্রেয়ার। এইটা, এই বাক্যগুলো। এখন বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেইনিং নাও। এখন যদি কখনো উল্লেখ থাকে, তখন কিন্তু ইটের ব্যবহার করতে হবে। আর কখনো কোনো বাংলা বাক্যে আছে নাই, ছিল ছিল না, এই এই বিষয়গুলো যদি থাকে, আছে নাই, ছিল ছিল না, সেখানে দেয়ারের ব্যবহার, কিসের ব্যবহার করতে পারবে? দেয়ারের ব্যবহার। কিসের ব্যবহার হবে? দেয়ারের ব্যবহার। এই বিষয়টা কিন্তু একটু মনে রাখতে হবে। এখান থেকে মাত্র 5টা বাক্য করে রাখলেও হবে। এইবার আমরা চলে আসবো ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য। ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্য। আমি একটু সরি বলছি এই কারণে, আমাদের আরো একটি ক্লাস আছে, একেবারে প্রাথমিক যে ক্লাসটা, আমার এই ক্লাসটা নেওয়া হয়নি। এটা আমি নিব। এটা আজকে যদি সময় পাই আজকে নিব, তাহলে আগামী দিন আমি এই ক্লাসটা নিয়ে দিব। আগামী যেদিন আমাদের আহ থাকবে, সেই ক্লাসে আমি এটা নিব। অনেক কাজে দিবে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আমরা ঠিক কোন জায়গা থেকে শুরু করব, এবং কোথায় গিয়ে আমরা এই ল্যাঙ্গুয়েজটা শেষ করব, এই বিষয়গুলা আমরা একটা ক্লাসে ডিটেইলস আলোচনা করব। আমাদের 7টি বিষয় মনে রাখতে হবে। কয়টি বিষয় বলেন তো? 7টি বিষয়। এই 7টি বিষয় কি কি, এইটার উপর আমি ধারণা দিব। যেমন এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমাদের সেন্টেন্স শিখতে হবে, আমাদের ভার্ব শিখতে হবে, আমাদের পার্টস অফ স্পিচ শিখতে হবে, আমাদের টেন্স শিখতে হবে, আমাদের ভয়েস শিখতে হবে, বিশেষ করে প্যাসিভ ভয়েস।
তো এই বিষয়গুলো যদি আমরা শিখতে পারি, আমাদের ইংরেজি শেখার এই যাত্রাটা অনেক সুন্দর হবে। তো এই ক্লাসটা আমাদের নেওয়া হয়নি, এই ক্লাসটা আমি নিব। ক্যান ইউ হেয়ার মি প্রপারলি এভরিওয়ান? ওকে। তো এখানে আমি আবারও আসছি, বলছি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য। যেমন আমি যদি বলি, আমার বাসে উঠেছে, আমার পাশের সিটে একজন মুরব্বী লোক বসে আছে, আমি তাকে জিজ্ঞাসা করব যে কাকা আপনি কোথায় নামবেন, কাকা আপনার বাড়ি কোন জায়গায়, এগুলাকে বলা হয় প্রশ্নবোধক বাক্য। আপনার বয়স কত, আপনি কোন গ্রামে থাকেন। তো অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স ইজ আ সেন্টেন্স হুইচ আস্ক এ কোয়েশ্চেন। দেখেন এইটা কিন্তু আমাদের মুখস্থ করতে হবে। আপনি যখন ইংলিশ মিডিয়ামে কাউকে পড়াতে যাবেন, তখন এটা লাগবে। অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স ইজ আ সেন্টেন্স হুইচ আস্ক এ কোয়েশ্চেন। অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স এমন একটা বাক্য যেটা প্রশ্ন জিজ্ঞাসা করা বোঝায়। কি বোঝায় বলেন তো? প্রশ্ন জিজ্ঞাসা করা বোঝায়। যে সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা বোঝায় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। তাকে কোন সেন্টেন্স বলে? ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। যেমন ফর এক্সাম্পল দেখেন, ডু ইউ লার্ন ইংলিশ? ডু ইউ লার্ন ইংলিশ? তুমি কি ইংরেজি শেখো? ডিড হি গো টু স্কুল? সে কি স্কুলে গিয়েছিল? হ্যাজ হি ফিনিশড হিজ ওয়ার্ক? সে কি তার কাজ শেষ করিয়াছে? সে কি তার শেষ সে কি তার কাজ শেষ করিয়াছে? অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা বোঝায় তাকে কোন সেন্টেন্স বলে? ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। কি বলে বলেন তো? ইন্টারোগেটিভ। আচ্ছা, এর আগে আমি কোন প্রকার সেন্টেন্স পড়িয়ে আসছি? এর আগে আমি যে সেন্টেন্সটা পড়ছি ওই সেন্টেন্সটার নাম কি? নূপুর ভট্টাচার্য, আপনি একটু বলবেন। স্যার। থ্যাংক ইউ। আচ্ছা মিজানুর রহমান সাহেব, আপনি একটু বলেন তো, অ্যাসার্টিভ সেন্টেন্সের কিছু বাংলা বাক্য বলতে পারবেন? বাংলা বা ইংলিশ, আপনার মনের ইচ্ছা মতো আপনি বলতে পারেন, যে কোনো বাংলা বাক্য বা ইংলিশ বাক্য। থ্যাংক ইউ। প্রত্যেকদিন আমি সকালবেলা ঘুম থেকে উঠি। এখন এই বাক্যটা আমরা ইংলিশে করব। প্রত্যেকদিন আমি অফিসে যাই। হ্যাঁ বলেন। ইট দিয়ে শোনেন, মনে রাখবেন যেখানে বেশিরভাগ সময়ের উল্লেখ থাকে, যেমন এখন ঐশীর নামাজ পড়ার সময়, এখন আমাদের বাইরে যাওয়ার সময়, যেমন এখন আমাদের বাইরে যাওয়ার সময়, যে এখন শব্দটা যখন উল্লেখ থাকবে তখন আমরা একটু ইটটা ব্যবহার করবো। দেখেন আনমিউট করে না, এখানে যেমন আমি বলি এই যে ইট দিয়ে, এই যে এখন 10টা বাজে, এখানে এখন শব্দটা উল্লেখ আছে না, এই এখন যদি কখনো উল্লেখ থাকে সেখানে ইট ব্যবহার করবেন। ইটস 10 o'clock, ইটস 11 o'clock, ইটস 9 o'clock। এখন ঐশীর নামাজ পড়ার সময়, ইটস টাইম ফর ঐশীস প্রেয়ার। এখন আমাদের ঘুরতে যাওয়ার সময়, এখন বেড়াতে যাওয়ার সময়। এখন যখন থাকবে, এখন শব্দটির উল্লেখ থাকবে, তখন আমরা ইটের ব্যবহার করব। বুঝতে পারছেন? প্রত্যেকটা বিষয় এইভাবে আমি খুঁটিয়ে খুঁটিয়ে আপনাদেরকে বুঝিয়ে। দেখেন আসলে এই যে স্পেশাল ব্যাচ গুলা করাই না, এটা অনেক পরিশ্রম হয়। আমরা যদি একটা ব্যাচ, এই যে আমার একটু আগে একটা ব্যাচে 130 জন ক্লাস করেছে, এখানে আমরা অনেক টাকা পাই। কিন্তু বিষয় হচ্ছে কি, আপনারা যারা দুর্বল স্টুডেন্ট আছেন, আমাদের ব্যাচে অনেকেই ভর্তি হয়েছেন, একটা আশা ছিল স্যার শিখবো, কিন্তু শিখতে পারেননি, ল্যাঙ্গুয়েজটা সেইভাবে আপনি নিতে পারেননি। তাদের জন্য কিন্তু এই 2 জন, মাত্র 3 জন নিয়ে আমি ক্লাস করতেছি, এখানে হয়তো 3 × 5 = 15,000 টাকা আমার আসবে, কিন্তু আমার ওই একটা ব্যাচে 1 থেকে 1.5 লক্ষ টাকা আসে। এখন ওইটা বিষয় না, সবসময় টাকাটাকে প্রাধান্য দেই না। আমার যে দুর্বল স্টুডেন্ট গুলো আছে তাদের যেন উপকার হয়, এই জন্য এই ব্যাচ গুলো পরিচালনা। তো এই জায়গাটা, আমার পরিশ্রমটা যেন সার্থক হয়, আপনারা এটা একটু খেয়াল করবেন। আপনারা শিখতে পারলে সবাই প্রশ্ন করবেন। মিতা আফরোজ আপনি প্রশ্ন করবেন, সূর্য প্রশ্ন করবা, মিজানুর রহমান সাহেব দেখেন এখানে প্রশ্ন করবেন। আপনার জন্য অঢেল সময় এখানে আমি দিব। প্রশ্ন করতে হবে কিন্তু। আচ্ছা, ইন্টারোগেটিভ সেন্টেন্স শব্দের অর্থ যে প্রশ্নবোধক বাক্য, যে শব্দ দ্বারা বা যে বাক্য দ্বারা প্রশ্ন করা হয় তাকে প্রশ্নবোধক বাক্য বলা হয়। আমার ইংলিশের সংজ্ঞাটা কি হবে? অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স ইজ আ সেন্টেন্স হুইচ আস্ক এ কোয়েশ্চেন। যে সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা বোঝায় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। ফর এক্সাম্পল, ডু ইউ লার্ন ইংলিশ? ডু ইউ লার্ন ইংলিশ? তুমি কি ইংরেজি শেখো? ডিড হি গো টু স্কুল? সে কি স্কুলে গিয়েছিল? হ্যাজ হি ফিনিশড দ্য ওয়ার্ক? সে কি কাজটি শেষ করিয়াছে? এগুলো সব হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো এই ইন্টারোগেটিভ সেন্টেন্স যেটা দেখেন, এই যে ইন্টারোগেটিভ যে সেন্টেন্স, এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের 2টা স্ট্রাকচার ব্যবহৃত হয়। কয়টা স্ট্রাকচার ব্যবহৃত হয় বলেন তো? এখানেও কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো 2টা স্ট্রাকচার ব্যবহৃত হয়। সেই 2টা স্ট্রাকচার কি কি আমরা একটু দেখে নিব। মনে রাখবেন, অ্যাসার্টিভ সেন্টেন্সে 2টা স্ট্রাকচার ছিল, এখানেও কিন্তু 2টা স্ট্রাকচার থাকবে। সেই স্ট্রাকচার 2টা কি কি আমরা একটু খেয়াল করব। দেখেন, ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠনের ক্ষেত্রে 2টা স্ট্রাকচার থাকে। আমি পড়িয়ে চলে যাব, মনে রাখবেন না, তা কিন্তু হবে না, তা কিন্তু হবে না। মনে রাখতে হবে। 2টা স্ট্রাকচার বলছি দেখেন।
কথা বলতে অনেক কষ্ট হয়, ভালোভাবে নিবেন, মনোযোগ দিবেন। নাম্বার ওয়ান, অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। কি বলছে? অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। প্রথমে অক্সিলারি ভার্ব আসবে। এখন আপনারা বলতে পারেন, স্যার অক্সিলারি ভার্ব কি, এটা তো কোনোদিন শুনি নাই বা এটা তো মনে নাই। এই অক্সিলারি ভার্বের উপরে ডিটেইলস ক্লাস পাবেন। আচ্ছা, নাম্বার টু কি হবে? প্রথমে আসবে ডাব্লিউএইচ ওয়ার্ড। এই ডাব্লিউএইচ ওয়ার্ড সম্পর্কে আমি একটু ধারণা দেই। যে শব্দের প্রথমে ডাব্লিউ এবং এইচ থাকে, সেই শব্দগুলাকে ডাব্লিউএইচ ওয়ার্ড বলে। যেমন হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ, হোয়াই, হুইস, এগুলা কিন্তু ডাব্লিউএইচ ওয়ার্ড বলে। ডাব্লিউএইচ ওয়ার্ড থাকবে, তারপর অক্সিলারি ভার্ব থাকবে, তারপর সাবজেক্ট থাকবে, তারপর মেইন ভার্ব থাকবে, তারপর অবজেক্ট থাকবে। এটা অনেক লম্বা, দেখে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নাই। এটা যখন দেখাবো শিখাবো খুব ইজি হবে। তো আমরা প্রথম রুলটা একটু শিখবো। প্রথম রুল কি আছে? অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। দেখেন নাম্বার ওয়ান কি হবে? অক্সিলারি ভার্ব আসবে, তারপর সাবজেক্ট আসবে, তারপর মেইন ভার্ব আসবে, তারপর অবজেক্ট আসবে। তারপর কি আসবে? অবজেক্ট আসবে। প্রথমে অক্সিলারি ভার্ব আসবে, তারপর সাবজেক্ট আসবে, তারপর মেইন ভার্ব আসবে, তারপর অবজেক্ট আসবে। এই বিষয়টা একটু মনে রাখবেন। আর এই রুল যদি মনে না থাকে, আপনার এক্সাম্পল দেখে আপনি রুল তৈরি করতে পারবেন। আমি কি বলেছি? এক্সাম্পল দেখে আপনি রুল তৈরি করতে পারবেন। দেখেন, এখানে আমি এক্সাম্পল দেই। যেমন বলছে, এটা কি আছে বলেন তো, এটা একজন একটু পড়েন, মনে মনে পড়েন। এটা আমি একটু বড় করে দেই, এটা একটু দেখবো। এটা 18, 20। দেখেন, এখানে কি বলছে? প্রথমে অক্সিলারি ভার্ব, তারপর কি সাবজেক্ট, তারপর কি মেইন ভার্ব, তারপর অবজেক্ট। প্রথমে অক্সিলারি ভার্ব। তো আমি দেখি অক্সিলারি ভার্ব কোথায় আছে আমার এখানে। প্রথমে দেখেন অক্সিলারি ভার্ব আছে এই যে, এই বাক্যটা যদি আমরা একটু দেখি, এই বাক্যটা দেখবো কি আছে। হি ইজ ইটিং রাইস, সে ভাত খাচ্ছে। এই বাক্যের একটা মেইন ভার্ব আছে ইটের সঙ্গে যোগ হয়ে যায় ইটিং, আর একটি অক্সিলারি ভার্ব আছে ইজ। অর্থাৎ অক্সিলারি ভার্ব মানে সাহায্যকারী ক্রিয়া। ইট ভার্বটাকে সাহায্য করার জন্য ইজ এসেছে। এটা কোথায় আসে? এটা আসে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। মিজানুর রহমান, আপনি ভালো করে খেয়াল করবেন। আপনার যেখানে যেখানে সমস্যা, আমি স্পেশালি আপনাকে সময় দিব, আনমিউট করতে আগে এই বিষয়টা একটু বুঝিয়ে নিই। দেখেন এখানে কি বলেছি? এখানে আমি বলেছি যে হি ইজ ইটিং রাইস, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটি বাক্য। কোন টেন্সের আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে গঠন প্রণালী কি? সাবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব, তারপর মূল ভার্বের পর আইএনজি, তারপর অবজেক্ট। দেখেন এখানে সাবজেক্ট আছে হি, তারপর আছে অক্সিলারি ভার্ব আছে ইজ। কারণ আমার নিয়ম হচ্ছে হি এর পরে ইজ বসে, কখনো হি এর পরে এমও বসে না, হি এর পরে আরও বসে না। তো হি ইজ, এরপরে যে ভার্বটি বসাবো তার সঙ্গে আইএনজি হবে। হি ইজ ইটিং, তারপর কি আছে? একটি অবজেক্ট আছে রাইস। তো এই যে বাক্যটা, এখানে দুটো ভার্ব আছে, ইটিং হচ্ছে মেইন ভার্ব, ইটিং হচ্ছে মেইন ভার্ব, আর ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব। তো এখানে আবার বলছে কি, প্রথম নিয়ম অনুসারে এই দেখেন, এই যে রুলটা আমি বড় করে লিখে দিয়েছি এখানে, প্রথমে অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব, তারপর অবজেক্ট। এই জায়গাটা দেখেন, ইজ ইটিং রাইস। তো এখানে কি হবে? এখানে হবে ইজ হি ইটিং রাইস। ইজ হি ইটিং রাইস। এখানে একটা জিনিস কিন্তু আমরা ভুল করে লিখে ফেলেছি। কি লিখেছি বলেন তো? এই জায়গাটা কিন্তু এরকম কিছু একটা হবে। এটাকে বলা হচ্ছে, কি বলা হয়? এই জিজ্ঞাসাবোধক চিহ্ন দিতে হবে, জিজ্ঞাসাবোধক চিহ্ন দিতে হবে। তো এখানে দেখেন, এই যে এই অক্সিলারি ভার্ব ইজ, এটাকে প্রথমে নিয়ে এসেছি, তারপরে সাবজেক্ট বসাইছি হি, তারপর মূল ভার্বের পর আইএনজি, তারপর অবজেক্ট। অর্থাৎ আমার এই নিয়মটা ফলো করেছে, এই স্ট্রাকচার, প্রথমে অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব বা মেইন ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। এই রুল যদি আপনার মনে না থাকে, আপনি এইটুক শুধু মনে রাখেন যে একটি এক্সাম্পল, এক্সাম্পল কি? হি ইজ ইটিং রাইস, সে ভাত খাচ্ছে। আর ইজ হি ইটিং রাইস, ইজ হি ইটিং রাইস, সে কি ভাত খাচ্ছে? অর্থাৎ প্রথমে ইজ, এটা অক্সিলারি ভার্ব, তারপর আসবে হি নামক, হি, এটার নাম হচ্ছে সাবজেক্ট, তারপর মূল ভার্বের পর আইএনজি, তারপর অবজেক্ট। অর্থাৎ এখানে আমি আরো একটু সহজ করে দেই, ক্লিয়ার করে দেই। হি ইজ ইটিং রাইস, এটা তো আপনি পারেন। এবার যখন আপনি, এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে, সাধারণ বর্ণনামূলক বাক্য, হি ইজ ইটিং রাইস, সে ভাত খাচ্ছে। আচ্ছা, এইটা যখন প্রশ্নবোধক করতে বলবো, তখন ওই বাক্যের যে অক্সিলারি ভার্বটা, ওইটা আপনি প্রথমে এনে বসাই দিবেন। এখানে অক্সিলারি ভার্ব আছে ইজ, আর বাদ বাকি সব ঠিক থাকবে। বাদ বাকি সব ঠিক থাকবে, কোনো পরিবর্তন হবে না। আমি এই যতটুকু বুঝালাম, কিছু কি বুঝতে পেরেছেন?
এইবার দেখেন আমি ওইখানে রিপিট হচ্ছে কেন আমার কথা? আচ্ছা, সূর্য, তোমার পাশে যদি ডাবল দুইটা ফোন থাকে, নেট অন করা থাকে, একটি রাখো আর একটি সরিয়ে রাখো। আচ্ছা, এখানে আমি আর ওই স্ক্রিনটা আপনাদের দেখাবো না, আমি একটু মুখে বলি। দেখেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্য বললাম, হি ইজ ইটিং রাইস, সে ভাত খাচ্ছে। এইটাকে যখন আমি ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক করব, বাংলাটা কেমন দাঁড়াবে? সে কি ভাত খাচ্ছে? আপনি পাশের রুমে আপনার ছোট ভাই কি করছে আপনি দেখতে পারছেন না, আপনার আম্মুর কাছে বলছেন যে আম্মু, ছোট ভাই কি ভাত খাচ্ছে? তো এই যে প্রশ্নবোধক, তো এই প্রশ্নবোধক করতে গেলে আপনাকে কি করতে হবে? ওই বাক্যটা আগে প্রথমে অ্যাসার্টিভ করতে হবে। হি ইজ ইটিং রাইস। আপনি মনে মনে ভাবতেছেন যে আপনার ছোট ভাই অন্য রুমে বসে ভাত খাচ্ছে, আপনি দেখতে পারছেন না। হি ইজ ইটিং রাইস, মনে মনে এটা ভাবছেন। আম্মুকে বললেন যে আম্মু, সে কি ভাত খাচ্ছে? তখন কি করতে হবে? ওই যে হি ইজ ইটিং রাইস, ওখানে একটি অক্সিলারি ভার্ব আছে ইজ, ওইটা প্রথমে এনে বসাই দিলেই, বাদ বাকি সব ঠিক রাখলেই ওইটা ইন্টারোগেটিভ হয়ে যাবে। যেমন, ইজ হি ইটিং রাইস? ইজ হি ইটিং রাইস, সে কি ভাত খাচ্ছে? ইজ হি ডুইং দ্য ওয়ার্ক, সে কি কাজটি করছে? ইজ হি ফ্লাইং আ কাইট, সে কি ঘুড়ি উড়াচ্ছে? ইজ হি ক্যাচিং ফিশ, সে কি মাছ ধরছে? কি আমার কথাটা বোঝা যায়? এর থেকে ভেঙে বোঝানো কিন্তু সম্ভব কিনা আমি জানি না। তো আমি চেষ্টা করব, যতক্ষণ আমার পরিশ্রম না হয়, আমি ঘেমে যাব, তাও আমি কিন্তু আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো আমি কি করলাম, একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে ইন্টারোগেটিভ করা যায়, আমি এখানে আরো একটু বুঝাই দিই। একজন সৌদি আরব থেকে আপনি ক্লাস করছেন, তো এখানে আপনার ইংলিশটা শিখতে হবে কেন? আপনি অপরের সঙ্গে যেন কমিউনিকেট করতে পারেন, যোগাযোগ করতে পারেন। তো এইখানে আমি আপনাকে একটু বুঝাই কোনটা। যেমন, আপনি এই যে বাক্যটা ইন্টারোগেটিভ, এই ইন্টারোগেটিভ আরো কিছু বাক্য মনে মনে বলবেন। যেমন, সে কি ভাত খাচ্ছে? এখানে আপনি কারো নাম মনে করেন কামাল, কামাল কি স্কুলে যাচ্ছে? ইজ কামাল গোয়িং টু স্কুল? এটা আমি কিভাবে করে ফেললাম? এই যে বললাম ইজ কামাল গোয়িং টু স্কুল, তো আপনি এটাকে আগে অ্যাসার্টিভ করবেন, কামাল স্কুলে যাচ্ছে, কামাল ইজ গোয়িং টু স্কুল। মনোযোগ দিয়ে শুনবেন, কামাল ইজ গোয়িং টু স্কুল। আচ্ছা, এটাকে যদি আমি ইন্টারোগেটিভ করতে যাই, তো ওইখানে কি লিখছিলাম অ্যাসার্টিভে? কামাল ইজ গোয়িং টু স্কুল। তো ওই যে ওখানে একটা অক্সিলারি ভার্ব আছে না ইজ, ওই ইজটা প্রথমে এনে ইনপুট করে দিলেই ওই বাক্যটা ইন্টারোগেটিভ হয়ে যাবে। ইজ কামাল গোয়িং টু স্কুল? ইজ কামাল গোয়িং টু স্কুল। এটা মনে করেন আপনার পাশে একজন বসে আছে। আচ্ছা, সে একটি কাজ করছে, যে কোনো কাজ। তো তাকে আপনি বলবেন যে আপনি কি কাজ করছেন? এটা কি হবে? আর ইউ ডুইং দা ওয়ার্ক? আর ইউ ডুইং দা ওয়ার্ক? এটা আপনি কারো কাছে, দেখেন আজকে যে ল্যাঙ্গুয়েজটা শেখাচ্ছি, ফরেন বিদেশ থেকে যারা ক্লাস করছেন, আপনাদের কাছে আমার বিনম্র অনুরোধ থাকবে, আমি ল্যাঙ্গুয়েজটা মাত্র দুটো ক্লাস আপনাদের করিয়েছি, আজকেরটা ধরে দুইটা। তো প্রথম দিন থেকেই ইংরেজিতে আপনাদেরকে কথা বলা শিখাবো। কিভাবে শিখাবো? ওই যে সিস্টেমটি বলে দিলাম। আপনি কারো কাছে যখন কিছু জিজ্ঞাসা করবেন, হয়তো সে ইংলিশ নাও বুঝতে পারে, কিন্তু আপনাকে মনে মনে এটা বলতে হবে, আর ইউ ডুইং দা ওয়ার্ক? আপনি সকালে যখন অফিসে যাচ্ছেন, বাসা থেকে বের হইলেন, একজনের সঙ্গে দেখা হলো, তো আপনি তাকে বলতে চাচ্ছেন যে আপনি কি অফিসে যাচ্ছেন? আর ইউ গোয়িং টু স্কুল? আর ইউ গোয়িং টু অফিস? আর ইউ গোয়িং টু অফিস? এইভাবে কিন্তু আপনাকে বুঝতে হবে বিষয়টা। আর ইউ গোয়িং টু অফিস? আপনি কি অফিসে যাচ্ছেন? আর ইউ ইটিং নাও? আপনি কি এখন খাচ্ছেন? যেমন এই বাক্যটা দেখেন, ইউ ওয়ার ড্রয়িং আ পিকচার, তুমি একটি ছবি আঁকছিলে। তো তুমি কি একটি ছবি আঁকছিলে? হোয়ার ইউ ড্রয়িং আ পিকচার? হি উইল গো টু স্কুল। হি উইল গো টু স্কুল, সে স্কুলে যাবে। উইল হি গো টু স্কুল? উইল হি গো টু স্কুল, সে কি স্কুলে যাবে? এই বিষয়টা কিন্তু এইভাবে আপনাকে করতে হবে। কিন্তু অনেক অ্যাসার্টিভ সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব থাকে না, শুধুমাত্র মেইন ভার্ব থাকে। সেগুলোকে আমরা কিভাবে ইন্টারোগেটিভ করব, এখন একটু দেখে আসি। এই যে এতক্ষণ তো আমরা অক্সিলারি ভার্ব পেয়েছি, সেই অক্সিলারি ভার্ব সামনে এনে বসাই দিলে ইন্টারোগেটিভ হয়ে গেল। কিন্তু কিছু কিছু জায়গায় কোনো অক্সিলারি ভার্ব থাকে না, এইগুলাকে আমরা কিভাবে ইন্টারপ্রেটিভ করব, একটু ভালোভাবে দেখবেন। পারলে খাতা কলম নিয়ে বসবেন, এগুলো একটু লিখে রাখবেন সঙ্গে সঙ্গে, অনেক কাজে দেবে। দেখেন, যে সকল সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে না, সেই সেন্টেন্স গুলোকে নেগেটিভ করার জন্য আমাদের ডু নামক একটি অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হয়। এটা নেগেটিভ বা ইন্টারোগেটিভ যা করেন না কেন, একটা ডু বা ডাজ আনতে। দেখেন, এখানে কি বলছে? ইনডেফিনিট, সরি, ইনডেফিনিট টেন্স এবং পাস্ট ইনডেফিনিট টেন্স, ও এটা হবে হচ্ছে এই যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং পাস্ট ইনডেফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ
সেন্টেন্স গুলাতে কোনো অক্সিলারি ভার্ব থাকে না। এটা আপনাদের জন্য একটা প্রশ্ন, একটা কুইজ মনে করেন, এটা চাকরির পরীক্ষায় আসছে যে কোন প্রকার টেন্সে সাধারণত অক্সিলারি ভার্ব থাকে না। আপনি চাকরির পরীক্ষা দিতে বসছেন, এইখানে আসলে এই প্রশ্নটা। তো এটা বলতে হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং পাস্ট ইনডেফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স গুলাতে কোনো অক্সিলারি ভার্ব থাকে না। অ্যাফার্মেটিভ মানে কি? অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হ্যাঁ বোধক। যেমন কি জানেন, আমি স্কুলে যাই, আই গো টু স্কুল, এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই। আই হচ্ছে সাবজেক্ট, গো হচ্ছে মেইন ভার্ব, আর স্কুল হচ্ছে এখানে অবজেক্ট। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। তাই বলছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং পাস্ট ইনডেফিনিট টেন্সে কখনো অক্সিলারি ভার্ব থাকে না। কি কথাটা ভালোভাবে বুঝতে পারছেন? জি স্যার। বিষয়গুলো ভালোভাবে বুঝবেন যে। আচ্ছা, তো এখানে কি আছে দেখেন, এখানে বললাম যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে এবং পাস্ট ইনডেফিনিট টেন্সে কোনো অক্সিলারি ভার্ব থাকে না। কিন্তু এইগুলো আমরা কিভাবে ওইরকম প্রশ্নবোধক করব? ওই যে কেবল প্রশ্নবোধক করলাম যে হি উইল গো টু স্কুল, সে স্কুলে যাবে। সে কি স্কুলে যাবে? সে কি ভাত খাবে? সে কি ভাত খাচ্ছে? তো এখানে কি করেছেন, এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স দেখেন, এই যে হি উইল গো টু স্কুল, সে স্কুলে যাবে, এটা টেন্স হচ্ছে ফিউচার টেন্স, কিন্তু বাক্যটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স বাক্য। আর এই অ্যাসার্টিভ সেন্টেন্সের বাক্যে যে অক্সিলারি ভার্ব থাকে, বাক্যটাকে প্রশ্নবোধক করতে গেলে অক্সিলারি ভার্বটা প্রথমে এনে বসিয়ে দিলেই সেটা প্রশ্নবোধক হয়ে যায়। কিন্তু যেখানে কোনো প্রশ্নবোধক মানে অক্সিলারি ভার্ব থাকে না, সেখানে আমরা কি করব? সেখানে আমরা ডু বা ডাজ আনবো। কি আনবো? সেখানে আমরা ডু বা ডাজ আনবো। দেখেন, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ডু বসে, এই জায়গাটা খেয়াল করবেন। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কি বসে? ডু বসে। এবং কোন সেন্টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, তাহলে সেখানে ডাজ বসে। কি বসে? ডাজ বসে। অন্যদিকে পাস্ট ইনডেফিনিট টেন্সের সেন্টেন্স গুলাতে সর্বদা ডিড বসে। অন্যদিকে পাস্ট ইনডেফিনিট টেন্সের সেন্টেন্স গুলাতে সর্বদা ডিড বসে। এটা মনে রাখবেন। অন্যদিকে পাস্ট ইনডেফিনিট টেন্সের সেন্টেন্স গুলাতে সর্বদা ডিড বসে। কি বসে বলেন তো? ডিড। আচ্ছা, এক্সাম্পল দেখি, যেমন আই পেলে ফুটবল। দেখেন, আই পেলে ফুটবল খুব সূক্ষ্ম জিনিস বুঝাচ্ছি, কেউ কিন্তু একটু অন্যমনস্ক হলেই বিপদ হয়ে যাবে, এগুলো বুঝতে পারবেন না। এই যে আই পেলে ফুটবল, মন, প্রাণ, কান আমার দিকে দিবেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা খুব ভালোভাবে শিখতে পারেন। আই পেলে ফুটবল, আমি ফুটবল খেলি। তো এখানে কি কোনো অক্সিলারি ভার্ব আছে দেখেন তো? আমার মনে হয় এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই। আই পেলে ফুটবল, আমি ফুটবল খেলি। আই পেলে ফুটবল, আমি ফুটবল খেলি। এখানে একটি মাত্র মেইন ভার্ব আছে, পেলে। তো এই বাক্যটাকে কিভাবে আমি ইন্টারোগেটিভ করব? তো এইখানে এই বাক্যটা কোন টেন্স বলেন তো? প্রেজেন্ট টেন্স। প্রেজেন্টের কোন টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমি সামান্য এইগুলো একটু করিয়ে টেন্সের ভিতরে চলে যাই। কারণ ইংলিশ ল্যাঙ্গুয়েজে টেন্স এবং পার্টস অফ স্পিচ আর ভার্ব, এই তিনটা জিনিস যদি শিখতে পারেন, আপনার 70% ইংরেজি শেখা কমপ্লিট হয়ে যাবে। 70%। কি কি বলেছি? টেন্স, পার্টস অফ স্পিচ আর ভার্ব। টেন্স মানেই হচ্ছে ভার্বের লীলা খেলা। যেমন এখানে বলেছে আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। এইখানে আমি একটা বাক্য লিখলাম, দেখেন, এখানে আমি একটা বাক্য লিখতে পেলাম, আই প্লেড, PLAYED, আই প্লেড। তারপর লিখলাম ফুটবল, FTTBALL। দেখেন এখানে কি লিখলাম? আই প্লেড ফুটবল। কি লিখলাম বলেন তো? আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম। কি লিখলাম না? আই প্লেড ফুটবল। তো এখানে আমি প্রথম বাক্যে ছিল আই প্লে ফুটবল। এখানেও দেখেন, প্রথমে আই আছে এবং শেষে ফুটবল আছে। হিয়ার ইউ ক্যান সি, প্রথমে আই আছে, পরে ফুটবল আছে। প্রথম বাক্যে দেখেন, প্রথমে আই আছে, পরে ফুটবল আছে। একটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বাক্য, আরেকটি হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্সের বাক্য। প্রথম বাক্যের বাংলা অর্থ আমি ফুটবল খেলি, পরের বাক্যের বাংলা অর্থ আমি ফুটবল খেলেছিলাম। কি হবে বলেন তো? আমি ফুটবল খেলেছিলাম। তো এখানে শুধুমাত্র পেলে নামক যে ভার্বটা, এই ভার্বটাকে আমি চেঞ্জ করেছি। আর এই ভার্বের পরিবর্তন মানেই হচ্ছে টেন্স। এই ভার্বের পরিবর্তন মানে কি বলেন তো? টেন্স। তো আমি একটু জায়গায় ফিরে আসি, এই বাক্যটা মুছে ফেললাম। আমার বাক্য রয়েছে এইটা, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। আর এইটা যদি হয়, আমি কি ফুটবল খেলি? ডু আই প্লে ফুটবল, ডু আই প্লে ফুটবল। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে স্যার, এই ডু নামক যে ভার্বটা, এটা কোথা থেকে আপনি ধার করে আনলেন? এটা কোত্থেকে আপনি আনলেন ধার করে? কিন্তু এখানে বলছে দেখেন,
প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ডু বসে, এবং কোন সেন্টেন্স যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাজ বসে। কোথায় বসে? ইন্টারোগেটিভ করার সময়। কি করার সময় বলেন তো? ইন্টারোগেটিভ করার সময়। একটু ভালো করে শোনেন। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে একটা বাক্যকে যখন আমি ইন্টারোগেটিভ করব, তখন সেখানে সাবজেক্ট অনুসারে ডু বা ডাজ আসে। আর যদি নেগেটিভ করতে হয়, তখন ডু নট বা ডাজ নট আসে। তখন কি আসে বলেন তো? ডু নট বা ডাজ নট। এতটুকু কি বুঝতে পারছেন? রিপিট হচ্ছে কেন? আমি তো বুঝলাম না। প্রতিধ্বনি কারো পাশে কি কোনো ডাবল ডিভাইস আছে? যদি দুইটা দুইটা ফোন থাকে, একটা একটু কাইন্ডলি সরিয়ে রাখেন। কারণ এটা আপনাদেরই সমস্যা। আমার কথাগুলো আমি যখন আনমিউট করি, একটু শুনতে সমস্যা হয়। দেখেন, এই যে বিষয়টা না, পড়াতে অনেক কষ্ট হয়, ব্রেনের উপরে অনেক প্রেশার পড়ে। আপনারা যখন কাউকে পড়াবেন, তখন বুঝতে পারবেন বিষয়গুলো, পড়াতে কতটা কষ্ট হয়। তো পড়ানোর ভিতরে পরিবেশটা যদি একটু এলোমেলো হয়ে যায়, তখন আসলে মাথাটা ঠিক থাকে না। তো একটু এইগুলা একটু খেয়াল রাখবেন, যেন আমি খুব নিরিবিলি ভালোভাবে আপনাদেরকে পড়াতে পারি। এটা লাভ আপনাদের। তো এখানে কি বলছে? যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ইন্টারোগেটিভ করতে গেলে ডু বা ডাজ আসে, আর নেগেটিভ করতে গেলে ডু নট বা ডাজ নট আসে। এই টোটাল যে বাক্যগুলা, এই বাক্যগুলো সব এখানে পাই। যেমন ইউ লার্ন ইংলিশ, এটা দেখেন, ইউ লার্ন ইংলিশ, তুমি ইংরেজি শেখো। তুমি কি ইংরেজি শেখো? কি হবে? ডু ইউ লার্ন ইংলিশ? ডু ইউ লার্ন ইংলিশ? হি ইটস রাইস। হি ইটস রাইস। হি ইটস রাইস। সে ভাত খায়। ডাজ ইট রাইস? ডাজ ইট রাইস? তো এই বাক্যগুলোকে আমরা কিভাবে কমপ্লিট করব? এই বাক্যগুলো কিন্তু আমরা প্রথমে ডু অথবা ডাজ আনবো। আচ্ছা, এখানে ডাজ নিয়ে আসলাম কেন? এই বাক্যটা দেখেন, এই যে হি ইটস রাইস, আর এখানে দিলাম ডাজ হি ইট রাইস। এখানে আমি ডু দিলাম না কেন? কারণ এখানে যদি সাবজেক্ট হি আছে, থার্ড পার্সন থাকলে ডাজ বসে। মনে রাখবেন, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার একজন থাকলে হি, সি, অথবা কারোর নাম, কি বলেছি? হি, সি, অথবা কারোর নাম, এটা যদি থাকে তাহলে ডাজ ব্যবহার করবে। আর এটা নিয়ে যদি প্রশ্ন না বোঝেন, পরে আবার হোয়াটসঅ্যাপে নক করবেন, আমি বুঝাই দিই। মানে এক্ষেত্রে ভেঙে আসলে ক্লাসে বোঝানো সম্ভব না, ঠিক আছে? এখানে কি বললাম? হি ইটস রাইস, সে ভাত খায়। সে কি ভাত খায়? ডাজ হি ইট রাইস? এই ডাজ আমি কোথা থেকে ধার করে আনলাম? আমার নিয়ম, রুল বলছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে গেলে সাবজেক্ট অনুসারে ডু বা ডাজ আসে। তো হি এর পরে ডু বসে না, হি এর পরে ডাজ ডাজ বসে। ডাজ হি ইট রাইস? আপনি মনে 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 করেন, যে যেখানে আছেন না কেন, যে পেশায় আছেন না কেন, আমি যে আপনি কাউকে বলতে চাচ্ছেন যে সে কি ভাত খায়, সে কি স্কুলে যায়, সে কি একজন রুগী, সে কি একজন ছাত্র, সে কি একজন ডাক্তার, সে কি একজন উকিল, এটা যখন কাউকে প্রশ্ন করবেন, এই প্রশ্নটা আপনি মনে মনে ইংলিশে করবেন। ডাজ ইট রাইস? ডাজ ই প্লে ফুটবল? এইভাবে একটু নিজে নিজে প্র্যাকটিস করবেন, এবং এই থেকে এই বাক্যগুলা, এই স্ক্রিনে যে বাক্যগুলো আছে, পিডিএফ ফাইল ফাটিয়ে দিব। এই স্ক্রিনের বাক্যগুলা আপনারা বাদে অন্য বাক্য তৈরি করার চেষ্টা করবেন। আচ্ছা, তারপর দেখেন, ডু ডাজ বা ডিড সেন্টেন্সে ব্যবহৃত হবে তখন মেইন ভার্ব যেটা থাকে, সেটা আবার প্রেজেন্ট ফর্মে বি অন এ চলে আসবে। ও এখানে আরেকটি তথ্য বলছে। যেমন দেখেন, এটা একটু দেখিয়ে রাখি, খুব মনোযোগ দিয়ে দেখবেন। এটা লিখলাম হি ইটস রাইস। এটা আমি কি লিখলাম বলেন তো? এটা দেখেন, বড় করে দিলাম, হি ইটস রাইস। আচ্ছা, সে ভাত খায়। কিন্তু এখানে ডাজ হি ইট রাইস? এখানে তো আর আমি ডাজ দিলাম, যখন ডাজ ব্যবহার করলাম, তখন তো আমি ইটস দিলাম না। কেন দিলাম না? কারণ ব্যাখ্যাটা হচ্ছে, যখন আপনি ইন্টারোগেটিভ করবেন, ডু বা ডাজ ব্যবহার করবেন, তখন এই যে মূল ভার্বটা, এই ভার্বটা কিন্তু তখন আর ওই এস বা ইএস, এটা বেস ফর্মে বলবে। বেস ফর্ম মানে বোঝেন? কোনো এস, ইএস, আইএনজি কিছু হবে না। আরেকবার একটু শুনেন। যখন অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করব, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স করার সময় ডু বা ডাজ ব্যবহার করব, তখন এই মূল ভার্বটা বেসিক ফর্মে ফিরে আসবে। এই লাল কালিতে লেখা লাইনটাই তাই বলে। যখন ডু ডাজ বা ডিড সেন্টেন্সে ব্যবহৃত হবে, তখন মেইন ভার্ব যেটা থাকে, সেটা আবার প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ ভি ওয়ান ফর্মে চলে আসবে। কোন ফর্মে চলে আসবে? ভি ওয়ান ফর্মে চলে আসবে। মিতা আফরোজ, আপনি কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আপনার সঙ্গে একটু কথা বলি। দেখেন, এখানে কথাটা হচ্ছে কি, আপনি বলছিলেন যে আপনি একটা জব করেন এবং আপনার প্রেজেন্টেশন বা আপনার রিপোর্ট লিখতে হয়। আপনার যখন উপর থেকে অফিসাররা আসে, তাদের সাথে ইংলিশে কথা বলতে হয়। তো আমি যে বিষয়গুলো শিখাচ্ছি, এগুলাকে আপনি না শিখে কখনো রিপোর্ট লেখা বা কথা বলতে পারবেন শুদ্ধভাবে ইংরেজিতে?
হ্যাঁ হ্যাঁ, না আমি ওইটা বলছি না, আমি বলতে চাচ্ছি কি, আমি যেগুলো শিখাচ্ছি এইগুলো শিখে শিখে ধাপে ধাপে আমার সঙ্গে কিছুদিন একটু লেগে থাকেন, দেখবেন আপনার ইংলিশে লিখতে গেলে, আপনি কম বেশি পারেন আমি জানি, আপনি এডুকেটেড পারসন, আপনি একটা জবের ভিতরে আছেন, আপনি ইংলিশ কিছুই পারেন না তা না, আপনি অনেক কিছুই পারেন, কিন্তু এই যে সমস্যার জায়গাগুলা, এইগুলো আমি একটু ঠিক ঠিক করে দেই, এইগুলো কাভার করে দেই, দেখবেন আপনার ভুলটা আর থাকবে না। এম আই রাইট? ধন্যবাদ ধন্যবাদ, আসলে এই যে পজিটিভ একটা রিপোর্ট বা এই যে একটা ভিউ মানে কমেন্ট করলেন, এটা শুনলেও পড়ানোর প্রতি আগ্রহ বেড়ে যায়, অসংখ্য ধন্যবাদ, এবং এইভাবে ক্লাসটা আপনি পাবেন। মিজানুর রহমান, আপনি একটু আনমিউট করেন, আপনি বলেন আমি যেভাবে বুঝাচ্ছি এটাকে আপনার, আপনি যেভাবে ইংলিশটা শিখতে চাচ্ছেন কাজে দিবে নাকি দিবে না? দেখেন আমি সর্বোচ্চ চেষ্টা করব। হ্যাঁ, এবং এই যে পেইড ক্লাস না, বা এই যে যে পার্সোনাল ব্যাচ, এটা কিন্তু ওই যে দেখবেন সত্যি আমি রেগুলার যে ব্যাচ গুলা করাই, যেমন আজকে নাই কালকে আবার আছে, আপনারা পারলে ওখানেও জয়েন করবেন, যেহেতু ওখানে তো আপনারা টাকা দিয়েছেন, অলরেডি পেইড হয়ে গেছে। আর আমার এখানে তো পার্সোনাল, তো ওখানে দেখবেন ওইভাবে সময় দেই না, দিতে পারি না, কিন্তু আপনাদের এই যে যেভাবে বুঝাচ্ছি এইভাবে, মানে এর থেকে কিন্তু সম্ভব না, আমি সর্বোচ্চটা ঢেলে দিচ্ছি। আপনারা ভালোভাবে বুঝবেন, প্রশ্ন করবেন, কোথাও কোনো সমস্যা থাকলে আমাকে জানাবেন, আমি আপনাদের সেই জায়গাটা সমাধান করব। কারণ এটা পার্সোনাল ব্যাজ, এখানে আপনি তো ওই ওইভাবে ব্যাজের মতো ইয়ে করলে হবে না, আপনি লজ্জাও করবেন না, ভয়ও করবেন না, আমাকে বলবেন, আমার জায়গা থেকে আমি যতটুকু পারি আমি চেষ্টা করব, সাপোর্ট দিব। এবং দেখেন আমি যতটা এই পর্যন্ত যা বুঝালাম, আজকে ক্লাসটা এই যে 1 ঘন্টা হয়ে গেল, 10টা 30 বাজে, 9টা 30-এ শুরু করছিলাম, তো আমি কিছুটা হলেও আপনাদের সমস্যার জায়গাগুলো হয়তো বুঝাতে পেরেছি। তো এইভাবে আরো আজকে একটু ক্লাস করি, পরে আবার আবার কথা বলবো। এখানে কি বলছে, ডু ডাজ বা ডিড সেন্টেন্সে ব্যবহৃত হবে তখন সেই মেইন ভার্ব যেটা, সেটা কিন্তু ভি অন ফর্মে চলে আসবে। যেমন আমি একটা উদাহরণ দিয়েছি, যেমন এখানে লিখেছি, যেমন কি লিখছি, হি ইটস রাইস, সে ভাত খায়, কিন্তু এটা হবে ডাজ হি ইট রাইস, ডাজ হি ইট রাইস, সে কি ভাত খায়। অর্থাৎ এখানে আর ইটস হবে না। কেন হবে না? যখন আমি ডু বা ডাজ ব্যবহার করব, তখন আমার নিয়ম অনুসারে এই ইটস এর এস কেটে যাবে, শুধু বেস ফর্ম বা বেসিক ফর্ম, ভার্বের বেসিক ফর্মটা ব্যবহার হবে। তাই এখানে কিন্তু ইটস হয়নি, এখানে ইট হয়ে গেছে। এটা হচ্ছে ব্যাখ্যা। আচ্ছা, পরে চলে আসি। এবার আমরা দেখবো ডাব্লিউএইচ যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ স্ট্রাকচার নাম্বার 2 দিয়ে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা যায়। আমি কিন্তু উপরে পড়িয়ে আসছি, সে শীট কিন্তু উপরে ঢাকা পড়ে গেছে, একটু আগে পড়েছিলাম মনে আছে? ওই জায়গাটা আমি যেতে চাচ্ছি না, আপনারা দেখে নিবেন, এটা পিডিএফ পাঠাই দিব। একটু আগে বলেছিলাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্স কি কিভাবে গঠন করা যায়, তার ভিতরে একটা ভাব ছিল ডাব্লিউএইচ যুক্ত ভাব, ডাব্লিউএইচ থাকবে। এই যে এখন আমরা দেখবো ডাব্লিউএইচ যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ স্ট্রাকচার নাম্বার দিয়ে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা যায়, কিভাবে কি হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা যায়। এর আগে আমরা অক্সিলারি ভার্ব দিয়ে যে কোশ্চেন গুলা তৈরি করেছি, সেই সেন্টেন্স গুলার প্রথমে যদি ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো বসাই, তাহলে সেটি ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত হয়ে যাবে। এই জায়গাটা একটু আরেকটু ভেঙে দেই। এর আগে আমরা অক্সিলারি ভার্ব দিয়ে যে কোয়েশ্চেন গুলা তৈরি করেছি, সেই সেন্টেন্স গুলার প্রথমে যদি ডাব্লিউএইচ ওয়ার্ড বসাই দিই, তাহলে সেটা ডাব্লিউএইচ যুক্ত ইন্টারোগেটিভ হয়ে যায়। আমরা একটু উদাহরণ দেখি, যেমন দে আর প্লেইং ফুটবল, এমন কিন্তু আমরা বাক্য করেছিলাম অ্যাসার্টিভ। এটা কি? অ্যাসার্টিভ সেন্টেন্স, বিবৃতিমূলক, বর্ণনামূলক। দে আর প্লেইং ফুটবল। তো এখানে কিন্তু একটি অক্সিলারি ভার্ব আছে, দেখেন এখানে কি আছে, অক্সিলারি ভার্ব আছে আর, কি আছে বলেন, এ আর ই, আর একটা অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব আছে প্লেইং, আর অক্সিলারি ভার্ব আছে আর। এই আরটাকে আমরা প্রথমে এনে এইটাকে সাধারণ ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক করেছিলাম, আর দে প্লেইং ফুটবল, আর দে প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলছে। তো এইটাকে যখন আমরা ডাব্লিউএইচ যুক্ত ইন্টারোগেটিভ করব, তখন এই আর নামক যে শব্দটা না, এই আর এর আগে এই যে অক্সিলারি ভার্বটা, এর আগে দেখেন যে কোনো একটি ডাব্লিউএইচ শব্দ বসাতে পারবেন, যেমন হোয়াই আর দে প্লেইং ফুটবল, কেন তারা ফুটবল খেলছে। হোয়েন আর দে প্লেইং ফুটবল, কখন তারা ফুটবল খেলছে। হোয়ার আর দে প্লেইং ফুটবল, তারা কোথায় ফুটবল খেলছে। হোয়ার আর দে প্লেইং ফুটবল, তারা কোথায় ফুটবল খেলছে। আমার কথাটা বুঝতে পারেন, আমি আরেকবার বুঝাই দিই। প্রথম বাক্যটা দেখেন একটি অ্যাসার্টিভ সেন্টেন্স, দে আর প্লেইং ফুটবল, দে আর প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছে।
আচ্ছা, আমরা এতক্ষণ দীর্ঘক্ষণ ধরে শিখলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে ইন্টারোগেটিভ করা যায়। তো ওই অ্যাসার্টিভ সেন্টেন্সে যে অক্সিলারি ভার্ব থাকে ওইটা প্রথমে এনে দিলেই ইন্টারোগেটিভ হয়ে যায়। তো দে আর প্লেইং ফুটবল, এখানে একটি অক্সিলারি ভার্ব আছে আর, সেই আরটাকে প্রথমে এনে এটাকে সাধারণ একটা ইন্টারোগেটিভ করলাম, আর দে প্লেইং ফুটবল। আর এইটাকে যখন আমরা ডাব্লিউএইচ যুক্ত ইন্টারোগেটিভ করব, তখন এই আর দে প্লেইং ফুটবল এই যে বাক্যটা, এর আগে যে কোনো একটি ডাব্লিউএইচ যুক্ত আমরা শব্দ বসিয়ে দিলেই কিন্তু এটা ডাব্লিউএইচ যুক্ত ইন্টারোগেটিভ হয়ে যায়। যেমন হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ, এর যে কোনো একটা বসিয়ে দিলেই ওইটা ডাব্লিউএইচ যুক্ত ইন্টারোগেটিভ হয়ে যায়। যেমন হোয়াই আর দে প্লেইং ফুটবল, হোয়ার আর দে প্লেইং ফুটবল। তো আমি কি বললাম, আমার কথাটা কি এই পর্যন্ত বুঝতে পারছেন? আজকে আমি যা যা শিখালাম এটা কি আপনাদের ভালোভাবে নিতে পারছেন এটা? আর দেখেন, একটা দিনে, এবং এই গ্রামার না খুব সূক্ষ্ম বিষয়। এতদিন তো আমরা ভুলভাল শিখে আসছি, আমরা বিভিন্ন মানে এলোমেলো ভাবে শিখে আসছি। ভুল শিখছি বললে আমি ইয়ে করা হবে, আমরা যাই শিখছি না কেন আমরা কিন্তু সঠিক ওয়েতে শিখতে পারিনি। তো এখন সঠিক ওয়েতে শিখতেছেন, এখান থেকে অমনোযোগী হবেন না। এবং এই বিষয়গুলো হচ্ছে খুবই মানে ডিপ বিষয়। আর এই ডিপলি যে বিষয়গুলো, এগুলো একদিনে মেলা শিখলে কিন্তু মনে থাকে না। তো আমরা প্রতিদিন অল্প অল্প করে শিখবো। খাবার বেশি খেলে যদি আমার ডাইজেস্ট না হয়, এটা এই খাবার আমার কোনো কাজে দিবে না। তো আমি যতটুকু শিখালাম, এই পিডিএফটা পাঠিয়ে দিব, ক্লাস রেকর্ড পাঠিয়ে দিব, এটা আপনারা একটু দেখবেন। এবং পরবর্তী দিন আমি আপনাদের কাছে বলবো যে আমি কোথায় শুরু করেছিলাম, তো এই জায়গাটা একটু মনে রাখবেন। আমার কারণ আমার অনেক ব্যাচ পরিচালনা করতে হয়, তো এগুলো মনে থাকে না। জাস্ট এই জায়গাটা থেকে আমাকে বলবেন, এখান থেকে আবার আমি শুরু করব। এবং আপনাদের প্রশ্ন থাকলে এখন একটু বলতে পারেন। আর এইগুলো একটু দেখবেন। আর আমার একটাই কথা, ল্যাঙ্গুয়েজটা নিয়ে একটু গবেষণা করবেন, একটু সময় দিবেন। দেখবেন এই এবং আমি যে কথাগুলো বললাম এগুলা কানে একটু রিপিট হয়, যেন এগুলো যেন বাজতে থাকে সারাদিন, যেন এগুলো গান শোনার মতো মনে মনে একটু আমার ছবিটা বা আমার কথাগুলো একটু মনে আনবেন। আর পারলে কিছু এক্সারসাইজ করে রাখবেন, না পারলে করার দরকার নাই। এবং পরবর্তী ক্লাসে অ্যাটেন্ড করার জন্য সবাই অনুরোধ থাকলো। বলেন, বলেন, বলেন। হ্যাঁ, হোমওয়ার্ক আপনি করবেন। এখানে ডুডাস যে কিভাবে করবেন, যেমন ওই যে ওইখানে যে বাক্যগুলো আছে না, ওই বাক্যগুলো বাদে আপনি নিজে নিজে বাংলা বাক্য লিখবেন, তার ইংলিশ ট্রান্সলেট করবেন। এখানে তো আমার দেওয়ার প্রয়োজন নেই, আমার দিলে তো আমার কাজ হবে। আপনি ওই বাক্যগুলো বাংলায় লিখবেন। কিছু কিছু বাক্য, যেমন সে কি স্কুলে যায়, সে কি ভাত খায়, সে কি ঘুড়ি উড়ায়, সে কি সত্য কথা বলে, তারা কি আজ আসবে, তারা কি বাজারে যাবে, এগুলো আপনি নিজে নিজে লিখবেন। লিখে ডুডাস ব্যবহার করে এগুলো করবেন। না পারলে আমি তো আছি। মিতা আফরোজ, আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, দেখি, আমি দেখতেছি। ওইটা যদি ভেঙে যায় একটু নক দিন, আজকে আবার একটু অন্য একটা পাঠানোর চেষ্টা করবো। এটা পিডিএফ অনেক সময় সমস্যা থাকে। বলেন। অ্যাসার্টিভ এর বড় ওয়ার্ড মানে কোনটা জানো? ও আচ্ছা, সেন্টেন্স, এটা একটা ওয়ার্ড। আচ্ছা, আমি একটা অন্য একটা ক্লাসের সময় হয়ে গেছে, আমি ওটাকে আপনাকে হোয়াটসঅ্যাপে পার্সোনালি লিখে দিচ্ছি বা গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে? আর কারো কোনো পার্সোনাল যত প্রশ্ন থাকে, মিজানুর রহমান সাহেব, কখনো লজ্জা করবেন না, আমাকে ফোন দিবেন, নক করবেন, হোয়াটসঅ্যাপে লিখবেন। আমি আপনাদের জন্য সব সময় আছি। ঠিক আছে? দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। গুড নাইট টু এভরিওয়ান, থ্যাংক ইউ।